চিকেন ব্রোস্ট খাওয়ার জন্য রেস্টুরেন্টে কেন যেতে হবে? বাসায় যদি খুব সহজে চিকেন ব্রোস্ট তৈরি করে খাওয়া যায় তাহলে রেস্টুরেন্টে যাওয়ার ঝামেলাটাই কেন করবেন? হ্যাঁ ভিউয়ার্স, আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে খুব সহজে চিকেন ব্রোস্ট তৈরি করে বাসায় খাবেন। সেই খুব সহজ একটা রেসিপি যেটা আপনারা ট্রাই করে দেখতে পারেন। এতে করে দেখবেন আপনাদের সময়ও বেঁচে যাবে এবং যেই টাকা দিয়ে আপনারা চিকেন ব্রোস্ট রেস্টুরেন্টে গিয়ে খাবেন সেই টাকা দিয়ে আপনারা অনেকগুলো চিকেন ব্রোস্ট বানিয়ে খেতে পারবেন। ট্রাস্ট মি ভিউয়ার্স, এই প্রসেসটা একেবারে ইজি। আপনারা ঘরে থাকা উপকরণগুলো দিয়ে খুবই মজা করে চিকেন ব্রোস্ট তৈরি করে খেতে পারবেন। সো আজকের ভিডিওতে এই চিকেন ব্রোস্টটা তৈরি করে দেখাবো। আর দেখতেই পাচ্ছেন ব্রোস্টগুলো দেখতে কেমন হয়েছে। এটা যথেষ্ট পরিমাণে ক্রিস্পি, উপরের সাইডটা খুবই ক্রিস্পি হয়ে থাকে এবং ভিতরের সাইডটা একেবারে জুসি একটা ভাব থাকে। তো এটা কিন্তু খুব বেশি পরিমাণ সময় নিয়ে ম্যারিনেশন করা লাগে না। তো যাই হোক ভিউয়ার্স, কথা আর বাড়াচ্ছি না, আপনারা দেখতে পাচ্ছেন চিকেন ব্রোস্টটা কেমন হয়েছে। এবার চলুন মূল রেসিপিতে যাওয়া যাক। রেসিপিটা একদম সিম্পল। ফার্স্টে আমি যেটা করব, এখানে আমি যেটা নিয়েছি 4 টুকরো চিকেন নিয়েছি, মুরগির লেগ পিসটা নিয়েছি। আপনারা চাইলে মুরগির যে কোনো অংশ দিয়ে চিকেন ব্রোস্ট তৈরি করতে পারেন। সো দেখতে পাচ্ছেন মুরগির লেগ পিসগুলো আমি জাস্ট এইভাবে হালকা করে কেটে নিয়েছি। এটা চাইলে আপনারা নাও করতে পারেন, আপনারা চাইলে কাঁটা চামচ দিয়ে সবগুলোকে কাট করে নিতে পারেন। তো এই মুরগির লেগ পিসগুলো আমি ধুয়ে খুব ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি। আর এখানে কিছু মশলা নিব। এখানে নিয়েছি জিরা গুঁড়া এবং ধনিয়া গুঁড়া হাফ চা চামচ করে। আর এখানে কালো গোলমরিচের গুঁড়া নিয়েছি, 1 টুকরো লেবু নিয়েছি, পরিমাণ মতো লবণ নিয়েছি। আর এদিকে দেখতে পাচ্ছেন 1 চা চামচ পরিমাণ সয়া সস নিয়েছি। আর এখানে গুঁড়ো দুধ নিয়েছি। এরপর আদা বাটা, আদা রসুন এবং পেঁয়াজ একসাথে ব্লেন্ড করে বেটে নিয়েছি। আর এখানে টেস্টি সল্ট নিয়েছি। তারপর নিয়েছি এখানে 1 চা চামচ পরিমাণ রাঁধুনি মাংসের মশলাও নিয়েছি। আর কিছু সামান্য গরম মশলা নিয়েছি। এই যে দেখতে পাচ্ছেন সয়া সসটা আমি এর মধ্যে দিয়ে দিলাম এবং লেবুর রসটাও এর মধ্যে দিয়ে দিচ্ছি। এখানে হাফ চা চামচ পরিমাণের মতো লেবুর রস ব্যবহার করতে হবে। লেবুর রসের পরিবর্তে আপনারা চাইলে ভিনেগারও অ্যাড করতে পারেন। তো এই সবগুলো উপকরণ এখন আমি খুব ভালোভাবে মিক্স করে নিয়েছি। এখানে একটা ব্যাপার খেয়াল রাখতে হবে, যেহেতু এখানে আমি টেস্টি সল্ট ব্যবহার করেছি, লবণ ব্যবহার করেছি এবং সয়া সস ব্যবহার করেছি। এই 3টে ব্যবহার করার কারণে লবণের পরিমাণটা একটু বেড়ে যেতে পারে। সয়া সসে কিন্তু অলরেডি লবণ দেওয়া থাকে, এই জন্য লবণটাকে একটু বুঝে শুনে দিবেন। কেননা এতে করে যেটা হয়, লবণের পরিমাণটা খুব বেড়ে যাবে। ফ্রাই করার পর এমনিতে যে কোনো কিছু লবণটা একটু বেশি হয়ে যায়, তাই লবণের পরিমাণটা আপনারা একটু বুঝে শুনে দিবেন। এবার দেখতে পাচ্ছেন মশলাগুলো মাংসের মধ্যে খুব ভালোভাবে সেট করে নিচ্ছি। জাস্ট এই প্রসেসে সেট করে নিব এবং চাইলে এই পর্যায়ে আপনারা কাঁটা চামচ দিয়ে খুব ভালোভাবে কেচে নিতে পারেন। তো প্রত্যেকটা চিকেন আমি খুব ভালোভাবে মশলা দিয়ে মেখে নিব। মেখে নিতে নিতে ভিউয়ার্স, আপনাদের সাথে প্রতিদিনের মতো যে রিকোয়েস্টটা করে থাকি সেটা হচ্ছে, আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দিবেন। এতে করে যেটা হবে, পরবর্তী ভিডিও ছাড়ার সাথে সাথে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। তো সবগুলো মাংস কিন্তু আমি খুব ভালোভাবে মেখে নিয়েছি এবং মেখে নেওয়ার পর এটাকে নর্মাল ফ্রিজে রেখে দিব 2 থেকে 3 ঘন্টার জন্য। তবে যদি 5 ঘন্টা ধরে নর্মাল ফ্রিজে রেখে দিতে পারেন সেক্ষেত্রে খুব ভালো একটা রেজাল্ট পাবেন, অর্থাৎ ম্যারিনেশনটা খুব ভালোভাবে হবে। এরপর এই মাংসগুলোকে কোট করে নেওয়ার জন্য আমি এখানে কিছু ইনগ্রেডিয়েন্টস নিয়েছি। তার মধ্যে রয়েছে এখানে আমি 3 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার নিয়েছি এবং 5 টেবিল চামচ পরিমাণ ময়দা নিয়েছি। হাফ চা চামচ পরিমাণ কালো গোলমরিচের গুঁড়ো নিয়েছি। হাফ চা চামচ পরিমাণ রাঁধুনি গরম মশলার গুঁড়ো নিয়েছি এবং হাফ চা চামচ পরিমাণ জিরা গুঁড়া এবং হাফ চা চামচ পরিমাণ ধনিয়া গুঁড়ো নিয়েছি। এরপর 1 চা পরিমাণ লাল মরিচের গুঁড়া নিয়েছি। তো এখানে হলুদের গুঁড়া কিন্তু অ্যাড করব না। তো এই সবগুলো উপকরণ এখন আমি কি করব, খুব ভালোভাবে মিক্স করে নিব। মিক্স করে একটা সাইডে রেখে দিব। তো আবার আরেকটা কাজ করব, সেটা হচ্ছে 2 কাপ পরিমাণ পানির মধ্যে আমি সামান্য পরিমাণ লবণ, অর্থাৎ পরিমাণ মতো লবণ দিয়ে দিব। লবণ দিয়েই তারপর এই পানিটা একটা সাইডে রেখে দিব। রেখে দেওয়ার পর
নর্মাল ফ্রিজ থেকে বের করে নেওয়ার পর এই মাংসগুলোকে আমি এখন ময়দার মধ্যে কোট করে নিব। ফার্স্টে যেটা করব, মাংসের গায়ে মশলাগুলো খুব ভালোভাবে আবারও সেট করে নিব, আবারও খুব ভালোভাবে মেখে টেকে নিব। তারপর হচ্ছে মশলাগুলোকে জাস্ট এইভাবে মাংসের গায়ে সেট করে নিব। এরপর ময়দার মধ্যে জাস্ট এইভাবে দিয়ে দিব এবং উপর থেকে ময়দাগুলো ছড়িয়ে দিব। ছড়িয়ে আলতোভাবে এটা করতে হবে, না হয় হাতের সাথে কিন্তু মশলাগুলো লেগে যাবে। তো সবগুলো ময়দার মিশ্রণটা আমি জাস্ট এই প্রসেসে কোট করে নিব এবং কোট করে নেওয়ার পর এগুলো জাস্ট এইভাবে হালকাভাবে চাপ দিয়ে নিব। আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন, এটা আসলে বলে বোঝানো সম্ভব নয়, এটা দেখেই বুঝতে হবে যে আমি কোন প্রসেসে এই মাংসের পিসটা কোট করে নিচ্ছি। তো এইভাবে একটু ঝাঁকানি দিবেন, ঝাঁকানি দিয়েই তারপর হচ্ছে এই পানির মধ্যে মাংসটাকে ডুবিয়ে দিবেন। জাস্ট ডুবিয়ে দিয়েই মাত্র উঠিয়ে নেবেন এবং আবারও ময়দার মধ্যে এটা দিয়ে দিবেন মাংসটা। এরপর আবারও চারিদিক থেকে ময়দাগুলো খুব ভালোভাবে মাংসের গায়ে সেট করে দিবেন। এরপর আবারও হালকাভাবে এগুলোকে জাস্ট এই প্রসেসে একটু ট্যাপ করে নিতে হবে। জাস্ট এই প্রসেসে আপনারা দেখে নিশ্চয়। তো মাংসের মধ্যে এইভাবে ময়দাটা ছড়িয়ে দিয়ে তো এই মাংসের পিসটাকে আবারও পানিতে হালকাভাবে ডুবিয়ে নিব। ডুবিয়ে নেওয়ার পর সেম প্রসেসে আবারও ময়দার মধ্যে কোট করে নেব। তো এইভাবে হচ্ছে দুইবার, একটা পিসকে দুইবার করে পানির মধ্যে ডুবিয়ে নিতে হবে। এতে করে যেটা হবে, মাংসের উপরের লেয়ারটা খুবই মোটা হবে এবং খেতেও বেশ ক্রিস্পি হবে। তো এই যে দেখতে পাচ্ছেন, জাস্ট এই প্রসেসে একটু ট্যাপ করে নিব। এরপর হালকাভাবে এই ময়দারগুলো এভাবে দিয়ে দিব, জাস্ট এইভাবে হালকা ঝেঁকে নেবেন। তো যাই হোক, এখন কিন্তু হয়ে গেছে। এবার এই মাংসের পিসটাকে আলাদা একটা পাত্রে রেখে দিব। এটি কিন্তু রেস্টে রেখে দিতে হবে 2 মিনিটের মতো, এর থেকেও বেশি পরিমাণ সময় ধরে রাখতে যাবেন না, এতে করে যেটা হবে ময়দাটা ভিজে যাবে। তো এই যে আমি সবগুলো মাংস জাস্ট এই প্রসেসে করে নিয়েছি। একই প্রসেসে সবগুলো মাংস কোট করে নিতে হবে। এরপর চুলাটা অন করে দিয়ে চুলার মধ্যে একটা প্যান বসিয়ে দিতে হবে এবং পরিমাণ মতো তেল দিয়ে দিতে হবে। এমনভাবে তেল দিতে হবে যাতে মাংসটা মোটামুটি ডুবে থাকে। তো তেলটা দিয়ে দেওয়ার পর তেলটা পারফেক্টলি গরম হয়েছে কিনা একটু চেক করে নিব। জাস্ট এই প্রসেসে তেলটা চেক করে নিতে হবে। এই যে দেখতে পাচ্ছেন একটা বুদবুদ ক্রিয়েট হয়েছে, তখনই বুঝতে পেরে যাবেন যে তেলটা পারফেক্টলি গরম হয়ে গেছে। জাস্ট তখনই মাংসের টুকরোগুলো এর মধ্যে দিয়ে দিব। দিয়ে দেওয়ার পর চুলার আঁচটাকে কিন্তু লো ফ্লেমে রেখেই মাংসটাকে ফ্রাই করে নিতে হবে। 5 থেকে 6 মিনিট ধরে নাড়াচাড়া করা যাবে না। 5 থেকে 6 মিনিট কিন্তু হয়ে গেছে। এবার আমি মাংসের টুকরোগুলোকে জাস্ট হালকাভাবে উল্টিয়ে দিব। খুবই সাবধানতার সাথে কিন্তু এই মাংসের টুকরোগুলোকে উল্টিয়ে দিতে হবে, তা না হলে মাংসের একটা সাইড কিন্তু ভেঙে যেতে পারে বা এই যে ময়দার প্রলেপটা খুলে যেতে পারে। তো এই প্রসেসে হালকাভাবে নেড়ে চেড়ে দিতে হবে। তারপর চুলার আঁচটা কিন্তু এখনও লো ফ্লেমে থাকবে। হাই ফ্লেমে রাখলে কিন্তু মাংসের উপরের যে কোট করা ময়দার মিশ্রণটা সেটা কিন্তু খুব তাড়াতাড়ি ক্রিস্পি হয়ে যাবে এবং ভিতরটা কাঁচা রয়ে যাবে। এজন্য একেবারে লো ফ্লেমে রেখে প্রায় 30 থেকে 40 মিনিট ধরে এই মাংসটাকে কুক করে নিতে হবে। তো দেখবেন আস্তে আস্তে এই মাংসটাকে ফ্রাই করতে করতে মাংসের ভিতরের যে অংশগুলো সেগুলো খুব সুন্দরভাবে কুক হয়ে যাবে, এমনভাবে সিদ্ধ হয়ে যাবে যে ভিতরটা একেবারে জুসি একটা ভাব ক্রিয়েট হয়ে যাবে। সো ভিউয়ার্স, এইভাবেই হচ্ছে সবগুলো মাংসকে ভেজে নিতে হবে। এই যে দেখতে পাচ্ছেন মাংসগুলো ভেজে নেওয়া অলরেডি কিন্তু হয়ে গেছে। এবার আমি নামিয়ে নিব। এই প্রসেসে কিন্তু নামিয়ে নিতে হবে, এর বেশি ফ্রাই করা যাবে না। এবার আমি নামিয়ে নিব এবং নামিয়ে নেওয়ার পর পরিবেশনের জন্য রেডি করে নিব। এই যে দেখতে পাচ্ছেন এত মজার হয়েছে, দেখতে কতটা ক্রিস্পি লাগছে। এটা খেতে যে এত বেশি মজা হয়েছিল বলে বোঝানোর মতো না। বিশেষ করে বাচ্চারা কিন্তু এই ধরনের রেসিপি অনেক বেশি পছন্দ করে। তো মাঝে মধ্যে রেস্টুরেন্টে যাওয়ার ঝামেলা না করে বাসায় কিন্তু খুব সহজে এই ধরনের মজার রেসিপি তৈরি করে বাসায় পরিবেশন করতে পারেন। দেখবেন বাচ্চাদের থেকে শুরু করে বড়রাও কিন্তু এই রেসিপিটি অনেক বেশি পছন্দ করবে। সো ভিউয়ার্স, এই রেসিপিটি কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। রেসিপিটি ভালো লাগলে আপনারা লাইক, শেয়ার এবং কমেন্ট করবেন এবং আপনারা আপনাদের ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করে রাখবেন।
তো আজ আর নয়, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।